শুভেচ্ছা সবাইকে স্বাগত সন্ধ্যার মাছরাঙার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সাবরিনা হাসনাত। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান তার প্রথম স্ত্রী এবং ছেলের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। দুদকের আবেদনে আজ এই আদেশ দিয়েছেন আদালত। যদিও এরই মধ্যে মতিউরের দেশ ছাড়ার খবর এসেছে কিছু গণমাধ্যমে। এদিকে আজ দুদকে হাজির হননি সাবেক আইজিপি বেনজিরের স্ত্রী ও দুই মেয়ে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে দুদক। বিজ্ঞান প্রযুক্তিকে অগ্রাধিকার দিয়ে শিক্ষা ব্যবস্থাকে বহুমাত্রিক করেছে সরকার, বলেছেন প্রধানমন্ত্রী। সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উপবৃত্তি এবং টিউশন ফি বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। নেতিবাচক সমালোচনাকে ভয় না করে শিক্ষার্থীদের সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এবং ঈদের পর বেড়েছে সব ধরনের সবজির দাম। ৩০০ টাকা ছাড়িয়েছে কাঁচা মরিচের দাম। ১৫০ ছুঁয়েছে শসা, গাজর আর টমেটোর দাম। ৭০ টাকা কেজির পেঁয়াজ পৌঁছেছে ৯০ টাকায়। দাম বৃদ্ধির জন্য ঘাটতি এবং বৈরী আবহাওয়াকে দায়ী করেছেন বিক্রেতারা। তবে এজন্য তদারকির অভাবকেই দুষছেন ক্রেতারা। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মোহাম্মদ মতিউর রহমান, তাঁর স্ত্রী লায়লা কানিজ এবং ছেলে আহমদ তৌফিকুর রহমানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। এদিকে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের পর তার স্ত্রী সন্তানরাও আসেননি দুর্নীতি দমন কমিশনের তলবে হাজিরা দিতে। আরও জানাচ্ছেন হাসনাইন তানভীর। ছেলের ছাগল কাণ্ডের পর জাতীয় রাজস্ব বোর্ড সদস্য মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে থাকা বিপুল পরিমাণ সম্পদের তথ্য বেরিয়ে আসতে শুরু করে। তার দুই স্ত্রী, সন্তান, শাশুড়ি, ভাই বোন সহ নিকট আত্মীয়দের নামে দেশের বিভিন্ন জেলায় জমি, ফ্ল্যাট, পিকনিক স্পট, শিল্প প্রতিষ্ঠান, রিসোর্ট সহ নানা সম্পদের খবর পাওয়া যায়। পুঁজিবাজারেও মতিউরের বিশাল অঙ্কের বিনিয়োগ ও তার মেয়ের বিদেশে আলিশান বাড়ি, দামি গাড়ি, বিলাসবহুল জীবনযাপনের খবর গণমাধ্যমে প্রকাশ পায়। মতিউর ও তার স্ত্রী লায়লা কানিজ ও ছেলে আহমেদ তৌফিকুর রহমানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুদকের আবেদনে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আশামস জগলুল হোসেন আজ এই আদেশ দেন। অভিযুক্ত যারা আছেন মতিউর রহমান, তার স্ত্রী লায়লা কানিজ এবং তার ছেলে তৌফিকুর রহমান অর্ণব, তাদের তিনজনের বিরুদ্ধে বিদেশ গমনের নিষেধাজ্ঞা জারির জন্য একটি আবেদন করা হয়েছে টিম লিডার মোহাম্মদ আনোয়ার হোসেনের পক্ষে। সেটি আমরা বিজ্ঞ আদালতে উপস্থাপন করেছি এবং বিজ্ঞ আদালত শুনানি শেষে তাদের তিনজনের বিরুদ্ধে বিদেশ গমনের নিষেধাজ্ঞা জারি করেছেন। তবে মতিউরের দেশে অবস্থান সম্পর্কে এখন ধোঁয়াশা তৈরি হয়েছে। কয়েকটি গণমাধ্যমে খবর বেরিয়েছে এরই মধ্যে দেশ ছেড়েছেন মতিউর। তবে দুদক সচিব বলছেন মতিউরের বিরুদ্ধে অনুসন্ধান চলমান রয়েছে। ৩ সদস্য বিশিষ্ট টিম গঠন করা হয়েছে। সেই টিমের কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। আমাদের আইন রয়েছে, সেগুলোর আলোকেই আইনি প্রক্রিয়া কার্যক্রম চলছে এবং এই আইনি প্রক্রিয়ার মধ্যে অন্যান্য সকল ক্ষেত্রে যেভাবে কার্যক্রম চলে এক্ষেত্রেও তার ব্যত্যয় বা ব্যতিক্রম হবে না। এদিকে আত্মপক্ষ সমর্থনে বেনজিরের মতোই দুদকে আসেননি তার স্ত্রী জিশান মির্জা ও দুই সন্তান। আইনজীবীর মাধ্যমে তারা দুদকে গত বৃহস্পতিবার চিঠি পাঠিয়েছেন। আমাদের অনুসন্ধানকারী টিম এই আবেদনের বিষয় কিংবা আমাদের দুর্নীতি দমন কমিশন আইন 2004 ও দুর্নীতি দমন কমিশন বিধিমালা 2007 অনুযায়ী তারা প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করছেন এবং নির্ধারিত সময়ের মধ্যে আশা করছি তারা তাদের প্রতিবেদন দাখিল করতে পারবেন। পরবর্তী কার্যক্রম তাদের প্রতিবেদন দেওয়ার পরে কমিশন সিদ্ধান্ত গ্রহণ করবেন কি করবেন। দুদক সচিব জানান, চিঠিতে বেনজির ও তার পরিবারের সদস্যরা তাদের সম্পদের মালিকানার বিষয়ে তাদের অবস্থান ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। চিঠিটি দুদক পরীক্ষা নিরীক্ষা করছে। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।
দেশে দুর্নীতির মহোৎসব চলছে এমন মন্তব্য করে তা বন্ধে দুর্নীতি বিরোধী জাতীয় কমিশন বা ট্রাইব্যুনাল গঠনের দাবি তুলেছেন এক সংসদ সদস্য। বিকেলে সংসদে বাজেট অধিবেশনের আলোচনায় যোগ দিয়ে এমন দাবি তুলে ধরেন বরিশাল 2 আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। আমি কেবল বলবো, দুর্নীতির এই মহোৎসব বন্ধ করতে এখনই বিশেষ কমিশন গঠন করে দুর্নীতিবাজদের বিরুদ্ধে বিচার করা হোক, তাদের অর্থ সম্পদ বাজেয়াপ্ত করা হোক এবং কঠিনতম শাস্তি দেওয়া হোক। ওই লুটে তাকে সাদা করতে অর্ধেক কর দিয়ে, সদুপায়ে অর্জিত অর্থের চেয়ে অর্ধেক কর দিয়ে সাদা করার প্রস্তাব করা হয়, সেটা সততার জন্য তিরস্কার এবং অসততার জন্য পুরস্কারে সামিল হয়ে দাঁড়ায়। পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষার্থীদের শিক্ষা বান্ধব করার জন্যই নতুন শিক্ষা পদ্ধতি নেওয়া হয়েছে। এক্ষেত্রে কোনো নেতিবাচক সমালোচনাকে ভয় না করে সামনে এগিয়ে যেতে শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষার বিভিন্ন স্তরে সৃজনশীলতা এবং অনন্য মেধার স্বাক্ষর রাখার জন্য মেধাবী শিক্ষার্থীদের জন্য অর্থ সহায়তা এবং স্বীকৃতি তুলে দিতেই শিক্ষা মন্ত্রণালয় আয়োজন করেছিল এই অনুষ্ঠানে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মাধ্যমিক থেকে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে এবছরের উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই কার্যক্রমে প্রতি বছর 60 লাখ অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয় প্রায় 2000 কোটি টাকার সহায়তা। জাতীয় পর্যায়ে নির্বাচিত এবছরের সেরা 15 জন শিক্ষার্থীর হাতে তুলে দেয়া হয় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ 2024 পুরস্কার। বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড 2023 পান 21 জন মেধাবী শিক্ষার্থী। পদকপ্রাপ্ত শিক্ষার্থীরা জানান, এই স্বীকৃতি এবং শিক্ষা সহায়তা ভবিষ্যতে এগিয়ে যেতে এবং দেশের কাজে ভূমিকা রাখতে অনুপ্রেরণা যোগাবে। আপনার শিক্ষা সহায়তার জাদুর পরশে আমার মতো লাখো মালিহা আজ স্কুল, কলেজ, মাদ্রাসায় পড়ে উচ্চ শিক্ষার স্বপ্ন দেখছে। আপনি আমাদেরকে আরো দূরে যাওয়ার অনুপ্রেরণা দিতে তুলে দিয়েছেন স্বীকৃতি সনদ। কথা দিচ্ছি, এ সম্মানের উপযুক্ত প্রতিদান দেবার সর্বোচ্চ চেষ্টা করব। আমাদের তরুণ প্রজন্মের পক্ষ থেকে এই বলে প্রতিজ্ঞাবদ্ধ হলাম যে আমরা নিজেদের বাঙালি জাতির পিতার সার্থক সন্তান হিসেবে গড়ে তুলব। ভবিষ্যতের জন্য মেধাবীদের প্রস্তুত করাই সরকারের লক্ষ্য উল্লেখ করেন প্রধানমন্ত্রী। আমাদের ছেলে মেয়েদের মাঝে যে মেধা রয়েছে, এতক্ষণ যাদের বক্তব্য শুনলাম, আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি। এই বাংলাদেশ নিয়ে আর দুশ্চিন্তার আমার কিছু নেই, কারণ এখন আমাদের এই ছোট্ট সোনামণিরাই নিয়ে যাবে এই বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ গড়ে ভবিষ্যতে পরিচালনাও তারা করবে। এবং যে শিল্প খাতে যে পরিবর্তনটা এসে যাচ্ছে, চতুর্থ শিল্প বিপ্লব, তার উপযুক্ত দক্ষ কারিগর অর্থাৎ স্মার্ট সিটিজেন হিসেবে গড়ে উঠবে আমাদের এই আজকের ছেলেমেয়েরা, এটাই আমি বিশ্বাস করি। বলেন, শিক্ষা ব্যবস্থাকে এমন করা হবে যাতে আগ্রহ নিয়ে শিক্ষার্থীরা পড়ালেখা করে। এমনভাবে শিক্ষার ব্যবস্থাটা করা যে আগ্রহ নিয়েই ছেলেমেয়েরা পড়বে, পরপর করতে হবে না বা ধরে পিটাতেও হবে না, নিজেরাই পড়বে, নিজেদের মধ্যেই সেই আকাঙ্ক্ষাটা থাকবে। আমরা সেই সিস্টেমটাই তৈরি করতে চাই। জানি অনেক সময় একটা পরিবর্তন আসলে অনেকে নানা ধরনের কথা বলে, কেউ একটু সমালোচনা করলেই অমনি সেটার জন্য ভীত হয়ে যেতে হবে, আমি এটা বিশ্বাস করি না। আত্মমর্যাদাবোধ, আত্মবিশ্বাস, এটাই মানুষকে শক্তি দেয়। কাজে আমি আমাদের শিক্ষার্থী যারা, তাদেরকে এটাই বলবো যে সবসময় এই চিন্তাটাই করতে হবে। বাধা অতিক্রম করে স্মার্ট বাংলাদেশ এই নতুন প্রজন্মই এগিয়ে নেবে, এই আশাবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইফতিসাম নাসিম মৌ, মাছরাঙা সংবাদ, ঢাকা। জাতীয় সংসদ ভবনে স্থাপিত মুজিব ও স্বাধীনতা শীর্ষক সংগ্রহশালা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে সংসদ ভবনে ফিতা কেটে এই সংগ্রহশালার উদ্বোধন করেন তিনি। সে সময় তার সাথে ছিলেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী, চিফ হুইপ সহ সদস্য সচিবালয়ের কর্মকর্তারা। পরে প্রধানমন্ত্রী মুজিব এবং স্বাধীনতা শীর্ষক সংগ্রহশালার বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন। প্রায় ঘণ্টাখানেক সময় কাটান তিনি। বিভিন্ন কক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, কর্মসহ আন্দোলন সংগ্রামের নানা দিক তুলে ধরা হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসক তৈরির ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি হাতে কলমে শিক্ষা দেওয়ার পদ্ধতিকে
অগ্রাধিকার দেওয়ার তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকালে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস BCPS এর নির্বাহী কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ নেতৃত্বে 7 সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। রাষ্ট্রপতি বলেন, দেশে আন্তর্জাতিক মানের বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি করা গেলে মানুষের মাঝে বিদেশে গিয়ে চিকিৎসা করার প্রবণতা হ্রাস পাবে। এতে করে জনগণ কম খরচে উন্নত চিকিৎসা পাবে আর সাশ্রয় হবে মূল্যবান বৈদেশিক মুদ্রারও। ঈদের পরে বেড়েছে সব ধরনের সবজির দাম। 300 টাকা ছাড়িয়েছে কাঁচা মরিচের কেজি। বিক্রেতারা সরবরাহ ঘাটতির কথা বললেও সিন্ডিকেট এবং বাজার তদারকির অভাবকেই দুষছেন ক্রেতারা। দাউদ হাসানের রিপোর্ট। ঈদের ছুটি শেষে ঢাকায় ফেরা নগরবাসীর অনেকেই কোরবানির পশুর মাংসের স্বাদ ভুলতে ছুটে এসেছেন সবজির বাজারে। তবে দাম শুনে ক্রেতাদের চোখ কপালে। বেড়েছে সব ধরনের সবজির দাম। ঈদের আগে কেজি প্রতি কাঁচামরিচের দাম ছিল 200 থেকে 220 টাকা। সপ্তাহ পেরোতে না পেরোতেই বাজারও মান বেঁধে সেই মরিচের দাম বেড়ে দাঁড়িয়েছে 260 থেকে 320 টাকায়। এখন কত করে? এখন হচ্ছে 320 টাকা। ঈদের আগে ছিল 200 টাকা, 220 এরকম চলেছে। আর ঈদের মেলা এক সপ্তাহ আগে বেচা হয়েছে 120-140। ঈদের মধ্যে দাম বেশি হয়েছে। 150 ছুঁয়েছে শসা, গাজর আর টমেটোর দাম। কাঁচা পেঁপে, পটল, ঢেঁড়স বিক্রি হচ্ছে 60 টাকায়। করলা, বেগুন, বরবটি কিনতে গুনতে হচ্ছে 80 থেকে 100 টাকা পর্যন্ত। বেড়েছে আলুর দামও। 70 টাকা কেজির পেঁয়াজ এখন 90 টাকা। সরবরাহ ঘাটতি ও বৈরী আবহাওয়াকে দায়ী করছেন বিক্রেতারা। আবহাওয়া যদি আপনার পরিবেশ অনুকূলে থাকে তাহলে সবজির দাম কমে যাবে, আরো যদি খারাপ হয় আরো বাড়তে হবে। সবকিছু যা কিছু কিনি সবই দাম। লোকে তামাগো খাইতে হইব, যদি 500 টাকা কেজি কয় তাও খাইতে হইব। ঈদের আগে পেঁয়াজ কিনছি হলে আপনার 75-76 টাকা। ঈদের পরে এসে আজকে পেঁয়াজ কিনছি 82 টাকা। 82 কিনলে 84 টাকা পরে, এই হিসাবে আমাদের 90 টাকা বেচতেছি। সবজির বাজার ঘুরে যারা গিয়েছেন ডিম কিনতে তাদেরও মাথায় হাত। বাড়তে বাড়তে ডজনের দাম উঠেছে 165 টাকা পর্যন্ত। দাম বাড়ার পেছনে সিন্ডিকেটকে দায়ী করছেন ক্রেতারা। ভোক্তারা তো আসলে জিম্মি এদের কাছে, কারণ এরা সিন্ডিকেট করে রাখে। সরকার ইম্পোর্ট করলেও যে মানে এরা বেশি দামে বিক্রি করতেছে। মনিটরিং করার তো দরকার, কিন্তু কেউ তো মনিটরিং করে না। যারা পাইকারি মাল আনে তারা অতিরিক্ত দাম দেওয়ার সময় বেচে। যখন মাল বেশি আসে তখন দাম কমায়, যখন কম আসে তখন আর দাম বাড়ায় দেয় পাইকার। এটা কাস্টমারের সাথে তো আমাদের বার্গেনিং হয়ে যাচ্ছে। কালকে নিলাম এত টাকা কমে, আজকে আবার কেন এত বাইরে গেল? একদিনের ব্যবধানে এরকম বাড়া উচিত। তবে কিছুটা কমতির দিকে ব্রয়লার ও সোনালী মুরগির দাম। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা। দর্শক, আবারও আমন্ত্রণ সন্ধ্যার মাছরাঙা সংবাদে। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। বিকেল 4:15টার দিকে খালেদা জিয়াকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়। কেবিনের বিএনপির মিডিয়া সেল এই তথ্য জানিয়েছেন। গত শুক্রবার ভোররাতে গুলশানের বাসায় অসুস্থ হয়ে পড়েন খালেদা জিয়া। এরপর তাকে এভার কেয়ার হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। রোববার তার হৃদযন্ত্রে বসানো হয় পেসমেকার। তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন গতকাল জানিয়েছেন, খালেদা জিয়ার হৃদরোগের সমস্যা আগে থেকেই ছিল। হার্টে ব্লকও ধরা পড়েছিল, সেখানে একটি রিং লাগানো ছিল। সবকিছু পর্যালোচনা করে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী পেসমেকার বসানো হয়েছে। খালেদা জিয়ার চিকিৎসায় কোনো গাফিলতি হচ্ছে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী। তার যেসব অসুখ আছে সেগুলি কয়েকটা আছে যেগুলি সারার মতো না, এবং সেটাকে ট্রিটমেন্ট করে সেটাকে কমিয়ে রাখতে হবে। সেই জন্য তাকে সেটা করা হচ্ছে। যারা এই কথা বলছেন যে আমার জন্য চিকিৎসা পাচ্ছেন না, তারা নিজেকে হাস্যস্কর করছেন। সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দেশের উত্তরাঞ্চলে বুধবার থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে পরিস্থিতির অবনতি হতে পারে, দেখা দিতে পারে বন্যা। এরই মধ্যে যমুনার পানি বাড়তে শুরু করেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এবং বন্যা পূর্বাভাস কেন্দ্র। রিপোর্ট করছেন নিয়াজ মোর্শেদ। বাংলাদেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় সিলেটের শেষ প্রান্তে লালাখালে, আর পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয় সিলেট লাগোয়া ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জিতে। এছাড়াও আছে নাগাল্যান্ড ও আসাম।
এসব রাজ্যে হওয়া বৃষ্টির পানি সিলেটে প্রবেশ করে বিভিন্ন দিক দিয়ে। এ কারণে বর্ষার শুরুতে দেশের মধ্যাঞ্চল, উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চল যখন শুকনো থাকে তখন পানিতে ডোবে সিলেট। এবারও তার ব্যতিক্রম হয়নি। আবহাওয়া অধিদপ্তর বলছে গেল 4 দিনের মতন আজও কাল সিলেট ও এর উপরের অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে 26শে জুনের পর শুরু হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও 26 তারিখের পর বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে টানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে সিলেটে প্রধান নদ নদীর পানি কমে এসেছে, ফলে নতুন করে বৃষ্টি হলে বাড়তি পানি বিভিন্ন নদী দিয়ে সহজে নেমে যেতে পারবে। তবে দেশের উত্তরাঞ্চলে অতিবৃষ্টি হলে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। সাময়িক কিছু ভারী বর্ষণের প্রভাবে দেশের উত্তরাঞ্চলে তিস্তা নদীর পানি সমতল সময় বিশেষে বৃদ্ধি পেতে পারে। দেশের মধ্যাঞ্চলে গঙ্গা পদ্মা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, যেটি মোটামুটি আগামী 3 দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে এবং এর ফলে যেহেতু এখন আমাদের নদী বিপদসীমার কাছাকাছি আছে, আমাদেরকে পরিস্থিতি পর্যবেক্ষণ করে যেতে হবে। বন্যা পূর্বাভাস কেন্দ্রের এই কর্মকর্তা জানান, এখন তীব্র বন্যার আশঙ্কা না থাকলেও আগামী আগস্টে ব্রহ্মপুত্র ও পদ্মায় পানি বেড়ে দেশের পশ্চিমাঞ্চল, মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলে স্বাভাবিক বন্যার আশঙ্কা রয়েছে। পদ্মা নদীর পানি বাড়ছে, অলরেডি পানি বাড়ার দিকেই আছে, কিন্তু বিপদসীমার দেখা যাচ্ছে প্রায় 6 থেকে 7 মিটার নিচে আছে আর কি। তাই এটা আসলে এই মুহূর্তে কোনো বন্যার ঝুঁকি নাই। আমাদের মধ্যাঞ্চলে বন্যা ঝুঁকিটা মূলত হয় হচ্ছে আগস্ট, আমরা বলতে পারি আগস্ট মাসে আর কি। মানে ওই সময়টাতে সাধারণত আমাদের গঙ্গা নদী একদম পিক পর্যায়ে চলে যায়। আবহাওয়া অধিদপ্তরের বৃষ্টির আভাস, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য বলছে 26শে জুনের পর উত্তরাঞ্চলের দুধকুমার, তিস্তা ও ধরলা নদীর পানি বৃদ্ধি পেতে পারে। এতে কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারী জেলার নিম্নাঞ্চলগুলোয় বন্যার আশঙ্কা রয়েছে। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা। রাসেলস ভাইপার সাপ নিয়ে আতঙ্কের কিছু নেই। জীববৈচিত্র্যের জন্য গুরুত্বপূর্ণ এই সাপটি অনেক আগে থেকেই বাংলাদেশে রয়েছে, যদিও প্রাকৃতিক কারণে গেল 10 বছরে এর বিস্তার বেড়েছে। এই সাপের কামড়ে আক্রান্তের বেশিরভাগই যথাযথ চিকিৎসায় সুস্থ হন, জানিয়েছেন বিশেষজ্ঞরা। মার্শেক রাহাতের রিপোর্ট। রাসেলস ভাইপার সাপ নিয়ে দেশে সম্প্রতি বেশ আতঙ্ক ছড়িয়েছে। ফেসবুকে কেউ কেউ সাপটি মানুষ দেখলেই কামড়ায়, এতে দ্রুতই মৃত্যু হয় এমন তথ্যের পাশাপাশি সাপটি মেরে ফেলতেও প্ররোচনা দিয়েছেন। প্রাণীবিদরা বলছেন দেশের চন্দ্রবোরা ও উলুবোরা নামে পরিচিত সাপটি বেশ পুরনো। এ নিয়ে সামাজিক মাধ্যমে ছড়ানো ভুল তথ্য ও কয়েকজনের মৃত্যু এই নিয়ে আতঙ্ক বাড়িয়েছে। আগে এটা ছিল এক জায়গার মধ্যে, সে চরের মধ্যে যে ঘাস এবং কচুরিপানার যে আধিক্য এখন বেড়েছে, তার মাধ্যমে তারা এক জায়গা থেকে কিন্তু আর এক ছোট ছোট আইল্যান্ডে বিভিন্ন জায়গায় তারা কিন্তু ছড়ায় পড়ছে। ওদের যে সকল আবাসস্থল, যে ঝোপঝাড়, সেসব জায়গায় আমাদের না যাওয়াই ভালো। এই সাপ কিন্তু প্রথমে কিন্তু কামড় দেয় না, সে ভয় পেয়ে কিন্তু এরা কামড় দেয়। অর্থাৎ আমি তাকে কেন ভয় দেখাবো? জীববৈচিত্র্যের জন্য গুরুত্বপূর্ণ সাপটি মূলত ইঁদুর খেয়ে ফসলি জমিকে রক্ষা করে, ইঁদুরের উপদ্রব থেকে বাঁচায় মানুষকে। আবার কখনো কখনো মানুষও সাপটির কামড়ে আক্রান্ত হয়ে বিপদে পড়ে। তাই এই নিয়ে সচেতনতা জরুরি বলছেন বিশেষজ্ঞরা। বাস্তুতন্ত্রের একটা অংশ, এদেরও কিন্তু খাদক আছে এবং এরা প্রকৃতিতে আমাদের ইঁদুর এবং অন্যান্য অপকারী প্রাণীগুলোকে নিধন করেও কিন্তু তারা আমাদের উপকার করছে। অতএব অবশ্যই এরা বায়োডাইভার্সিটির একটা অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে আমি মনে করি। চিকিৎসকরা বলছেন দ্রুত হাসপাতালে এসে যথাযথ চিকিৎসা নিলে সাপটির কামড়ে আক্রান্ত বেশিরভাগই সুস্থ হন। রাসেল ভাইপার নিয়ে বেশি আতঙ্কিত হওয়ার কিছু নেই। এখন সারা দেশেই উপজেলা লেভেল পর্যন্ত আমাদের রাসেল ভাইপারের অ্যান্টিভেনাম সেটা আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রেরণ করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে গেল বছর দেশে 4 লাখের মতো মানুষ বিভিন্ন সাপের কামড়ে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে অধিকাংশই চিকিৎসায় ভালো হয়েছেন, মারা গেছেন প্রায় 7,500 জন। মাশরেক রাহাত, মাছরাঙা সংবাদ, ঢাকা। ঘোষিত বাজেট নারী বান্ধব নয় বলে দাবি করেছে উইমেন্স এন্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। সংস্থাটির দাবি, বাজেটে 15% ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্তে মুখ থুবড়ে পড়বে ক্ষুদ্র উদ্যোক্তারা। রাজধানীর কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির চেয়ারম্যান নাসরিন ফাতেমা আওয়াল ভ্যাটের হার কমানো সহ 6টি দাবি তুলে ধরেন। এর মধ্যে অন্যতম নারী উদ্যোক্তাদের ঋণের সুদ হার ডাবল ডিজিটে না করা। তিনি বলেন, মোট বাজেটে জেন্ডার খাতে 2,71,819 কোটি টাকা বরাদ্দ রাখা হলেও তার ব্যয় কিভাবে হবে তার কোনো দিক নির্দেশনা নেই বাজেটে।
সন্ধ্যার সংবাদ শেষ করছি, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রাজস্ব কর্মকর্তা মতিউর তার প্রথম স্ত্রী ও ছেলের দেশ ত্যাগে আদালতের নিষেধাজ্ঞা, দুদকে হাজির হননি বেনজিরের স্ত্রী ও 2 মেয়ে। বিজ্ঞান প্রযুক্তিকে অগ্রাধিকার দিয়ে শিক্ষাকে করা হয়েছে বহুমাত্রিক, বলেছেন প্রধানমন্ত্রী। শিক্ষার্থীদের নেতিবাচক সমালোচনায় ভয় না পাওয়ার আহ্বান। এবং ঈদের পর বেড়েছে সব ধরনের সবজির দাম, 300 টাকা ছাড়িয়েছে কাঁচা মরিচের কেজি, তদারকির অভাবকেই দুষছেন ক্রেতারা। এই ছিল সন্ধ্যার সংবাদে। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি সাবরিনা হাসনাত শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।